গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি পিঙ্কি পাল, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনার এই মহামারীর কারণে আমরা অনেক পিছিয়ে আছি। আমি গত কয়েকদিন ধরেই শুধু হিসাব বিজ্ঞান ক্লাস দিয়ে যাচ্ছি। ফিনান্স ব্যাংকিং ক্লাসটা তোমাদের কম দিয়েছি। দ্বিতীয় অধ্যায়ের একটা ক্লাস দিয়েছিলাম, আশা করি তোমরা সেটা খেয়াল করেছো। আমি আজ নিয়ে আসছি দ্বিতীয় অধ্যায়ের ফিনান্স ব্যাংকিংয়ের দ্বিতীয় অধ্যায়, অর্থায়নের উৎস। এই অর্থায়নের উৎস খেয়াল করে তোমরা, যে অর্থায়নের উৎসকে জানতে গেলে আমাকে আগে অর্থায়ন কি জানতে হবে। অর্থায়ন কি? অর্থায়নটা কি? অর্থায়ন হলো তহবিল। অর্থায়নটা কাকে বলে? অর্থায়ন বলতে বোঝায় তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলা হয়। এখন আমি যদি বলি যে এখানে শুধু জ্ঞানমূলক প্রশ্নটা বলি তাহলে ঠিক আছে। অর্থায়ন কাকে বলে? অর্থায়ন হলো তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলা হয়। যদি বলি আমি অনুধাবন অর্থায়ন বলতে কি বুঝো, তাহলে কিন্তু এটা হবে না। তখন এইভাবে বলতে হবে যে অর্থায়ন হলো তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে। অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে এবং কোন উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করবে এবং কোথায় কিভাবে বিনিয়োগ করা হবে এবং কারবারে কোথায় সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে। এইটুকু বললেই তোমার অর্থায়নের ওই অনুধাবনমূলক প্রশ্নটা তোমাদের ক্লিয়ার হবে। গতদিন আরেকটা প্রশ্ন বুঝিয়েছিলাম যে অর্থায়নের শ্রেণী বিভাগটা কি। অর্থায়নের শ্রেণী বিভাগে বিভিন্ন বিষয়গুলো 6টা বিভাগ আসছে, যে একটা ভেরি ইম্পর্টেন্ট হলো পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, তারপরে আন্তর্জাতিক অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন। এই কয়েকটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন পারিবারিক অর্থায়নটা বুঝিয়েছিলাম যে পরিবারের কাছ থেকে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের কাছ থেকে যেটা আনা হয় সেটা হলো পারিবারিক অর্থায়ন। তা আরও ডিটেলসে বলা হয়েছে, আমি গত ক্লাসে রিপিট করতে চাচ্ছি না, একটু বলেছি যে কারণ এই প্রথম অধ্যায় থেকে কিন্তু অর্থায়নও যদি আমি পাঠের নামই হলো ফিনান্স ও ব্যাংকিং, এই ফিনান্স অর্থায়ন যদি আমি না বুঝি তাহলে আমি তো এই যে টাইম ভ্যালু বলো, রিস্ক রিটার্ন বলো, ক্যাপিটাল বাজেট বলো, কস্ট অফ ইকুইটি বলো, কিছুই হবে না। আমাদের কোনো কিছু সম্ভব না। যেমন অ্যাকাউন্টিং বুঝতে গেলে লেনদেন বুঝতে হবে, ঠিক তেমনি ফিনান্স বুঝতে গেলে আগে অর্থায়নের বিষয়গুলো আগে বুঝতে হবে, তারপরে গিয়ে আমরা অন্য বিষয়গুলো আলোচনা করতে হবে। তো অর্থায়নের যে বিষয়টা, অর্থায়ন এগুলো বুঝে প্রথম অধ্যায় করার পর আমি আজকে দ্বিতীয় অধ্যায়ে অর্থায়নের উৎস নিয়ে এখানে তোমাদের সামনে হাজির হয়েছি। অর্থায়নের উৎসটা কি? এটা খুবই তোমাদের কাছে মনে হতে পারে খুব বোরিং একটা পার্ট। আসলে তা না, বোরিং পার্ট না, খুবই ভালো একটা পার্ট। আসলে মনোযোগ দিয়ে আমরা যদি পড়তে পারি তাহলে হবে। দেখো, অর্থায়নের উৎসটা তহবিল গঠনের জন্য ও অর্থায়নের ব্যবস্থাপনার জন্য বিভিন্ন মাধ্যম হতে যে উৎস নির্বাচন করা হয়, সেটাই হলো অর্থায়নের উৎস। মানে আমি আবার বলছি, তহবিল গঠনের জন্য ও অর্থায়ন ব্যবস্থাপনার জন্য যে মাধ্যম হতে বিভিন্ন মাধ্যম হতে যে উৎস নির্বাচন করা হয় সেটাকে বলা হচ্ছে কি অর্থায়নের উৎস। আমরা জানি অর্থায়নের উৎসকে দুভাগে ভাগ করা হয়। কত ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। এখন কি কি? সেটা হলো কি, একটা হলো আভ্যন্তরীণ তহবিল আর একটা হলো বহিস্থ তহবিল। একটা হলো অভ্যন্তরীণ তহবিল, একটা হলো বহিস্থ তহবিল। এখন যাচ্ছি এই যে বহিস্থ তহবিলটা, একটু খেয়াল করো। বহিস্থ তহবিলটা আমরা জানি যে অভ্যন্তরীণ তহবিলটা হলো বিতর্গত, ব্যবসায়ের যত বিতর্গত কথা আছে ওগুলোর মধ্যে এখানে এই তহবিল গঠন করা হয়। বহিস্থ হলে বাইরের কোনো উৎস থেকে এখানে টাকাগুলো অর্থায়নগুলো সংগ্রহ করা হয়ে থাকে। এখন এই অভ্যন্তরীণ তহবিলটা কি? অভ্যন্তরীণ তহবিল আগে জানতে গেলে আমাকে এটা ব্যাখ্যা করতে হবে। অভ্যন্তরীণ তহবিলটা কি? ব্যবসায়ের মালিক তার, তোমরা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসায়ের মালিক তার সঞ্চিত মুনাফা বা অব্যবহৃত মুনাফার মাধ্যমে যে তহবিল, মানে তার যে মুনাফাটা যে অব্যবহৃত রয়েছে, ব্যবসায়ী মালিক তার সঞ্চিত মুনাফা বা অব্যবহৃত মুনাফার মাধ্যমে যে তহবিল ব্যবসায়ের প্রয়োজনে বিনিয়োগ করে তাকে অভ্যন্তরীণ
তহবিল বলে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি ক্লিয়ার হয়েছে, সংজ্ঞাটা একটু নোট করে নিয়েছো আশা করি। হ্যাঁ, এখন অভ্যন্তরীণ এই যে উৎসটা, এই উৎসটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মালিকানা ভিত্তিক উৎস, অভ্যন্তরীণ উৎস, আর একটা হলো কি মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। এখন মালিকানা মূলধন মুনাফা ভিত্তিক উৎসটাকে আবার মানে আমি এই টপিক্সে দুইটা পয়েন্ট দ্বারা করেছি, যেখানে এখানে যেহেতু আমরা এখানে শ্রেণী বিভাগের আওতায় পড়ছি, আমরা এখানে শ্রেণী বিভাগটা করেছি মালিকানা ভিত্তিটাকে দুভাগে করেছি। একটা হলো মালিকের মূলধন, একটা হলো শেয়ার। মালিকের মূলধন ও শেয়ার। দেখো এই যে মালিকের মূলধনটা কি? মালিক যদি মূলধনই না বিনিয়োগ করে তাহলে তো এখানে কোনো কিছু হবে না। মালিক যেই উৎসে যোগান করবে সেই মালিক এই অর্থই যে এটার মধ্যে যোগান করবে, মালিক কিন্তু এই অর্থটা আবার কি করবে? বিনিয়োগ করবে। মানে এই উৎসে অর্থ যোগান করবে, এই উৎসে আবার অর্থটা কি করবে? বিনিয়োগ করবে। এটাই হলো কি মালিকের মূলধন। আর শেয়ারটা কি? শেয়ার হলো মূলধনের ক্ষুদ্র অংশটাকে কি বলা হচ্ছে? শেয়ার বলা হচ্ছে। মূলধনের যে এই যে ক্ষুদ্র অংশটাকে শেয়ার বলা, আর এই প্রতিটি মূলধনের প্রতিটা ক্ষুদ্র অংশটাকে যে বিভক্ত করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে শেয়ার। ক্লিয়ার? এখানে ক্লিয়ার করে তোমাদের একটু এখানে শর্টকাটে বলেছে, কিন্তু এখন আমি একটু ক্লিয়ার করে বলছি। মূলধনের যে অংশটা আছে এটা ক্ষুদ্র অংশে বিভক্ত করাটাকে বলা হচ্ছে কি? শেয়ার। এখানে পাবলিক লিমিটেড কোম্পানিও ইচ্ছা করলে এখানে বিক্রি করতে পারে, এবং পাবলিক লিমিটেড এখানে বিজ্ঞাপনের মাধ্যমে যেটা করা হয় সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি আবার এটাকে এখান থেকে নিয়ে তারা শেয়ারটা আবার জনগণের উদ্দেশ্যে সেটাকে মানে প্রায় বিক্রি করে থাকে। যাই হোক, তা আমরা এখানে মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎসটা নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। এখন যাচ্ছি মুনাফা ভিত্তিক উৎসটা কি? মুনাফা ভিত্তিক উৎসটা হলো যে এই মুনাফা ভিত্তিক উৎসটাকে নিয়ে অভ্যন্তরীণ উৎসটা কি করেছে? অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল এবং লভ্যাংশ সমতাকরণ তহবিল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই এন্ট্রিগুলো। এটা একটু তুমি খেয়াল করবে যে শিক্ষার্থী বন্ধুরা, যে অবন্টিত মুনাফাটা কি বা অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিলটা কি? নিট মুনাফার যে অংশটা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে কারবারে বিনিয়োগ করা হয় তাই হলো কি? অবন্টিত মুনাফা। আবার বলছি যে নিট মুনাফার যে অংশটা আছে সেটা শেয়ার হোল্ডারদের কাছে যদি বন্টন না করে কারবারে যদি আমি বিনিয়োগ করি সেটাই হলো কি? অবন্টিত মুনাফা। এই মুনাফাটা কি হয়েছে? বন্টন হয়নি। অবন্টিত মানে হলো মুনাফাটা বন্টন করা হয়নি। আবার ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ করার জন্য, মানে ভবিষ্যতে আমি ব্যবসাটা যখন বৃদ্ধি করব সেটা করার জন্য এই অবন্টিত মুনাফা এই একটি তহবিলে আলাদা করে রাখা হয় বা আলাদা রাখি বলে তাকে বলা হচ্ছে কি? সঞ্চিতি তহবিল। সেটা বুঝতে পারছো? মানে আমি আমার এই নিট মুনাফার অংশটা যদি আমি শেয়ার হোল্ডারদের কাছে বন্টন না করে শেয়ার হোল্ডারদের কাছে বন্টন না করে কারবারে বিনিয়োগ করি, সেটা হলো অবন্টিত মুনাফা। আর ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণ বৃদ্ধির জন্য আমি এই অবন্টিত মুনাফা একটি তহবিলে আলাদা করে রাখাটাকে মানে আমরা বলি না যে মা আমি আজকে 5 টাকা করে আমরা টাকা মানে জমাবো ব্যাংকের মধ্যে, সেটা কি হয়? সঞ্চয় করা হয়। সেটাই বলছে যদি ভবিষ্যতে ব্যবসা আমি সম্প্রসারণ বৃদ্ধির জন্য এই অবন্টিত মুনাফা একটা তহবিলে যদি আলাদা করে রেখে দিই সেটা হলো কি? সঞ্চিতি তহবিল। আবার ভবিষ্যতে কোনো আর্থিক বিপর্যয় পড়বো বা বিপর্যয়ের মোকাবেলা করার জন্য এই সঞ্চিতি তহবিলটাকে সৃষ্টি করা হয়। দেখো বিভিন্ন সময়ে আমরা কিন্তু এরকম আর্থিক দুর্যোগ বা আর্থিক বিপর্যয়ে পড়ার পর দেখা যায় এই আমাদের যে সঞ্চিত তহবিল তখন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে থাকে। তাহলে আমি শিক্ষার্থী বন্ধুরা আমি বুঝাতে পারলাম অবন্টিত মুনাফাটা কি, সঞ্চিত তহবিলটা কি। অবন্টিত মুনাফাটা আবার বলছি, নিট মুনাফার যে অংশটা শেয়ার হোল্ডারদের মধ্যে বিনিয়োগ না করে ব্যবসায় প্রয়োজনে বিনিয়োগ করা হয় বা সেটাকে বলা হচ্ছে কি? অবন্টিত মুনাফা। আর সঞ্চিত তহবিলটা হলো যে মুনাফাটা ব্যবসা সম্প্রসারণ বৃদ্ধির জন্য এই অবন্টিত মুনাফাটা একটা তহবিলে আলাদা করে রাখা হয়, সেটাকে বলা হচ্ছে কি? সঞ্চিত তহবিল। আবার ভবিষ্যতে কোনো আর্থিক বিপর্যয় মোকাবেলা করার জন্য কিন্তু এই সঞ্চিত তহবিল আমাদেরকে সঞ্চিত তহবিলটা সৃষ্টি করা হচ্ছে।
শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই পয়েন্টটা তোমরা ক্লিয়ার হয়েছে। এখানে দুইটা পয়েন্ট বাট একসাথে তোমাদের এখানে লিপিবদ্ধ করা হয়েছে, বইয়েও লিপিবদ্ধ করা হয়েছে, আমিও সেই জন্য এভাবেই করেছি। লভ্যাংশ সমতাকরণ তহবিল। এখন লভ্যাংশ সমতাকরণটা কি? কোম্পানির শেয়ার হোল্ডাররা কোম্পানি থেকে সাধারণত নিয়মিতভাবে লভ্যাংশ পেয়ে থাকে। ঠিক আছে, কোম্পানির শেয়ার হোল্ডাররা কী করে, এই যে কোম্পানির শেয়ার হোল্ডার আছে, কোম্পানি থেকে সাধারণতভাবে নিয়মিতভাবে একটা লভ্যাংশ পেয়ে থাকে। যেমন ধরো আমরা টিচাররা, আমরা ক্লাস করি, আর যদি অসুস্থ থাকি তারাও কী করে, মাসে মাসে আমরা কী পাই, বেতন পেয়ে থাকি। হ্যাঁ, বা মাসে মাসে আমরা ওই শিক্ষকেরা আলাদা একটা পেয়ে থাকি। আমাদের বেতন কিন্তু, যে কোনো চাকরিজীবীর বেতন কিন্তু আর বন্ধ হবে না, কেননা এটা সরকারি চাকরিজীবীরা, তাদের বেতন কোনো দিন বন্ধ হবে না। হ্যাঁ, সেটাই বলছে যে শেয়ার হোল্ডার, কোম্পানির শেয়ার হোল্ডাররা তারা শেয়ারগুলোকে জনগণের উদ্দেশ্যে বিক্রি করতে পারুক আর নাই পারুক, কিন্তু তারা কিন্তু এগুলাকে নিয়ে তারা নির্মিত একটা লভ্যাংশ পেয়ে থাকে। আর এই লভ্যাংশ প্রদানের সাথে এই কোম্পানির সুনামটা জড়িত। হ্যাঁ, আমি বললাম না এখন যে টিচার ক্লাস করুক আর না করুক, ছুটিতে থাকুক আর যাই থাকুক, টিচার কিন্তু মানে পেয়ে যাচ্ছে বেতন। এই বেতনটা যে বাড়ছে, কার সুনাম হচ্ছে? অবশ্যই সরকারি সুনাম হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু আমরা খুব বলি যে এই করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হ্যাঁ, জননেত্রী শেখ হাসিনা, উনি কী করেছেন, আমাদেরকে বেতন ভাতা দিয়েছেন। হ্যাঁ, সেই জন্য আমরা ওনার কাছে খুবই কৃতজ্ঞ। যাই হোক, আমি ওই বিষয়টা যেতে চাচ্ছি না, আমি তোমাদেরকে এটাই বলছি, এই যেমন লভ্যাংশটা দেওয়াটা একটা কোম্পানির সুনাম জড়িত, ঠিক তেমনি আমাদের বেতন ভাতাটা দিলেও আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর কী সুনাম জড়িত। এই যে প্রধানমন্ত্রী আমরা গুণগান করছি, দেশে বিভিন্ন দেশগুলো দেখছে সরকার এই দিক দিয়ে আমাদের কোনো কৃপণতা করেনি। সরকার বিভিন্নভাবে আমাদেরকে প্রণোদনামূলক প্রণোদনা দিয়েই যাচ্ছে, আমরা কাজ করেই যাচ্ছি। যাই হোক, তাহলে এটাই হলো কি এই কোম্পানির একটা সুনাম। কোনো বছর মুনাফার পরিমাণ কম হলে সেই বছর এই লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয় না। শেয়ার বিক্রি করলেই যে তোমার অ্যাকুরেটলি তোমার মুনাফা আসবে তা তো না। আর কোনো বছর মুনাফাটার পরিমাণটা কী হতে পারে, কম হতে পারে। সেই সময় কি করতে পারে সরকার, এখানে কোম্পানিগুলো লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয় না। কিন্তু এই অবস্থায় ব্যবসায় সুনামকে ক্ষুণ্ণ করতে পারে বলে, এখন যদি লভ্যাংশ দিতে না পারে, তখন কর্মচারী বা শেয়াররা বিনিয়োগকারীরা এখানে থাকবে না। এই জন্য ব্যবসা প্রতিষ্ঠানে তাদের সুনাম ক্ষুণ্ণ হবে বলে তারা কি করছে, যে বছর মুনাফা বেশি হয় সেই বছরের নিট মুনাফার একটা অংশ প্রতি মাসে মাসে যে তাদের লাভ হবে তা না, তারা যে মাসে নিট মুনাফার একটা অংশ কি করে, ওই সমতাকরণ তহবিলে সরিয়ে রাখে। আর সেই পরবর্তীতে যখন মুনাফা প্রতুল হয় তখন সেটা ব্যবহার করা যায়। যখন দেখা যায় লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হচ্ছে না, কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, সেই সময় ওই সমতাকরণ তহবিল থেকে মুনাফাটা এনে তখন ওই শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ দেওয়া হয়। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছ? তাহলে তখন এই মুনাফাটা তখন ব্যবহার করে, এতে প্রতিষ্ঠানে নির্দিষ্ট হারে প্রতিষ্ঠানটি প্রতি বছর নিয়মিতভাবে একটা লভ্যাংশ প্রদান করতে পারে। এই লভ্যাংশটা প্রদান করা কিন্তু খুবই রিস্কি হয়ে যায়। যে মনে করে এই বছর লাভ হলো, এবছর দিতে পারলো, ভালো ভালো খেতে পারলাম, ভালো ভালো সব করতে পারলাম, পরের বছর দেখা গেলো লাভ হলো না, এই জন্য কি খাওয়া বন্ধ থাকবে? সেই জন্য প্রতিষ্ঠান চিন্তা করছে, আমার এই লভ্যাংশটাকে আমাকে যে বছর বেশি হয় সেখান থেকে একটা নির্দিষ্ট একটা পরিমাণ অর্থ বা তহবিল সেটাকে আমি সরিয়ে একটা সমতাকরণ তহবিল, এই যে এটার নামকরণ হলো এই যে সমতাকরণ তহবিলে সেই লভ্যাংশটা সরিয়ে রাখে, যাতে কোনো বছরে যদি মুনাফার অপ্রতুলতা দেখা দেয় তখন এই সমতাকরণ তহবিল থেকে এই মুনাফাটা এনে ব্যবসায়িক প্রতিষ্ঠানে সুনামটা ধরে রাখার জন্য যথেষ্ট কাজ করে। তাহলে এই বুঝতে পেরেছ? তাহলে আমি এখানে বলছি অভ্যন্তরীণ তহবিল, মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস এবং মুনাফা ভিত্তিক উৎস, এই পর্যন্ত আমি আলোচনা করলাম। তাহলে দেখা যায় আমরা আজকে অর্থায়নের উৎস কী এবং অর্থায়নের বহিস্থ তহবিল। আর বহিস্থ তহবিলে বলতে গেলে তো অনেক কিছু কথা আছে। বাহ্যিক উৎস বা বহিস্থ প্রতিষ্ঠানের বাইরের মাধ্যমতে যখন ব্যবসায়ের অর্থায়ন করা হয়, প্রতিষ্ঠানের যে বাইরের উৎস, বাইরের তো অনেকগুলো উৎস থাকে, যেমন ধরো একটা হলো স্বল্পমেয়াদী উৎস, মধ্যমেয়াদী উৎস এবং দীর্ঘমেয়াদী উৎস। হ্যাঁ, স্বল্পমেয়াদী উৎস থেকেও
ব্যবসার প্রয়োজনে এখানে বিনিয়োগ করতে পারে, ব্যবসায় অর্থায়ন আনতে পারে, আবার মধ্যমেয়াদী আনতে পারে, দীর্ঘমেয়াদী। এখন ক্লিয়ার হতে হবে স্বল্পমেয়াদী কোনগুলা, মধ্যমেয়াদী কোনগুলা এবং দীর্ঘমেয়াদী কোনগুলা। এখন যাচ্ছি আমি যে স্বল্পমেয়াদী, আমি এতটা ডিটেলসে আজকে যাব না, যে একটু বুঝিয়ে দিচ্ছি যে তোমরা এগুলো একটু পড়বে। যে স্বল্পমেয়াদী, এই যে বাইরের তহবিলটা আমি বললাম যে প্রতিষ্ঠানের বাইরের মাধ্যমতে যখন ব্যবসায়ে অর্থায়ন করা হয় তাকে বাহ্যিক উৎস বা বহিস্থ তহবিল বলা হয়। বহিস্থ তহবিলকে আবার কত ভাগে ভাগ করা হয়েছে? বহিস্থ তহবিলকে আবার 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 3 ভাগে বিভক্ত করা হয়, 3 ভাগে বিভক্ত করা হয়। একটা হলো, শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, 3 ভাগে বিভক্ত করা হচ্ছে। একটা হলো স্বল্পমেয়াদী অর্থায়ন, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন। তাহলে ক্লিয়ার, বুঝতে পারছো? দেখো, অভ্যন্তরীণ তহবিলকে আমি বলেছিলাম 2 ভাগে ভাগ করা হয়, আর এখন বলছি কি বহিস্থ তহবিলকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কি স্বল্পমেয়াদী অর্থায়ন, মধ্যমেয়াদী অর্থায়ন এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন। দেখো স্বল্পমেয়াদী অর্থায়নটা কি? স্বল্পমেয়াদী অর্থায়নটার মধ্যে দেখো প্রাপ্য বিল বাট্টাকরণ, তারপরে স্বল্পমেয়াদী অর্থায়নের মধ্যে হলো প্রাপ্য বিল বাট্টাকরণ, প্রদেয় বিল, এগুলো কিন্তু আছে না। প্রাপ্য বিল বাট্টাকরণ, প্রদেয় বিল এবং স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ এবং ক্ষুদ্র ঋণ। প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক হলে বাণিজ্যপত্র, ক্রেতা হলে অগ্রিম গ্রহণ, মজুতমাল, এগুলো। তাহলে আমি আজকে স্বল্পমেয়াদী অর্থায়নটা নিয়ে একটু আলোচনা করব যে প্রাপ্য বিলটা কি। প্রাপ্য বিলটা হলো পণ্য যখন বাকিতে ক্রয় করা হয় তখন কি করা হয়? প্রথমত আমাকে স্বল্পমেয়াদী অর্থায়নটা কি সেটা আগে জানতে হবে। স্বল্পমেয়াদী অর্থায়নটা হলো যে 1 বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় সেটাকে বলা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন। আর মধ্যমেয়াদী হলো 1 বছরের কম সময়ের জন্য হলো কি স্বল্পমেয়াদী অর্থায়ন। আর মধ্যমেয়াদী হলো 1 বছরের যে 5 বছরের সময় পর্যন্ত, মানে 1 থেকে 5 বছরের সময়ের জন্য সময়টাকে বলা হচ্ছে কি মধ্যমেয়াদী। আর দীর্ঘমেয়াদী অর্থায়নটা হলো 5 বছরের চেয়ে অধিক সময়ের জন্য, 5 বছরের অধিক সময়ের জন্য। তাহলে বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা, স্বল্পমেয়াদী অর্থায়নটা হলো 1 বছরের কম সময়ের জন্য, মধ্যমেয়াদীটা হলো 1 থেকে 5 বছরের সময়ের জন্য এবং দীর্ঘমেয়াদীটা হলো 5 বছরের অধিক সময়ের জন্য। তারপরে দেখো যে স্বল্পমেয়াদী অর্থায়নটা হলো স্বল্পমেয়াদী অর্থায়নের মধ্যে কি আসছে? যে প্রাপ্য বিল বাট্টাকরণ। কি আসছে? প্রাপ্য বিল বাট্টাকরণ, তারপরে হলো প্রদেয় বিল, 3 হলো স্বল্পমেয়াদী ঋণ, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, 4 হলো ক্ষুদ্র ঋণ। এই হলো আমার স্বল্পমেয়াদী অর্থায়নের এই বিষয়গুলো। যে এখানে স্বল্পমেয়াদী অর্থায়নকে প্রাতিষ্ঠানিকভাবে, এটা হলো প্রাতিষ্ঠানিকভাবে তারা এই প্রাতিষ্ঠানিক মানে অর্থায়নটাকে 4 ভাগে বিভক্ত করেছে। একটা হলো প্রাপ্য বিল বাট্টাকরণ, প্রদেয় বিল এবং স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ এবং ক্ষুদ্র ঋণ। এখন প্রাপ্য বিল বাট্টাকরণটা কি? এখন প্রাপ্য বিল বাট্টাকরণে যদি আমি যাই, যে সময় থাকে
সময় থাকে এবং 3 মাস পরে সেটা সময় থাকতে যদি আমি ওটা করে ফেলি, বাট্টাকরণটা করে বা নির্দিষ্ট সময় পরে একটা ফেরত দিয়ে দিতে, যেমন পণ্য যখন বাকিতে ক্রয় করা হয় তখন ক্রয়কারী প্রতিষ্ঠানরা বিক্রেতাকে একটি দলিলের মাধ্যমে মানে একটা অঙ্গীকার করায় যে নির্দিষ্ট মেয়াদ বা সাধারণত 3 মাস শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ এই পণ্য ক্রয় বাবদ পরিশোধ করবে। 3 মাসের মধ্যে সেই পণ্য যে কিনেছিল সেটার অর্থটা সে পরিশোধ করবে। এই দলিলটাকে বলা হয় কি? বিনিময় বিল। হ্যাঁ, এই যে একটা দলিল করছে, যে প্রতিষ্ঠান বিক্রেতাকে একটি দলিলের মাধ্যমে কি করছে? অঙ্গীকার করাইছে যে নির্দিষ্ট একটা মেয়াদ দিছে তারে, যে তুমি যে এই জিনিসটা আমি করছি বাকিতে কিনছো তুমি, সেটা তুমি এই মর্মে প্রত্যয়ন করে অঙ্গীকার করে যাও যে 3 মাস শেষে, হ্যাঁ সাধারণত 3 মাস শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পণ্য ক্রয় বাবদ পরিশোধ করবে। আর যদি এই যে পরিশোধ করবোটা, এই যে অঙ্গীকারটা, সেই অঙ্গীকারটাকে বলা হচ্ছে কি? বিনিময় বিল। কি বলা হচ্ছে? বিনিময় বিল। যে আমি 3 মাস শেষে এই অঙ্গীকারের মধ্যে প্রকাশ, যে এই 3 মাস শেষে আমি এই অর্থটা, ক্রয় বাবদ অর্থটা আমি পরিশোধ করব। এই দলিলটাকে বলা হচ্ছে বিনিময় বিল। আর এই বিক্রেতার কাছে এই বিলটি একটি প্রাপ্য বিল। হ্যাঁ, বিক্রেতার কাছে এই যে বিলটা, এই বিলটার নাম দিয়েছি বিনিময় বিল, এবং এই বিক্রেতার কাছে এই বিলটাকে বলা হচ্ছে কি? প্রাপ্য বিল। এই ধরনের বিল এই ধরনের বিলটাকে বাণিজ্যিক ব্যাংকে ভাঙিয়ে বা বাট্টা করে নগদ অর্থে সংগ্রহ করা হয়। তখন এই যে বিনিময় বিলটা আছে, এই বিলটাকে প্রাপ্য বিলে করে তখন সেটাকে কি করা হয়? এই বিলটাকে প্রাপ্য বিলে, এই ধরনের বিলটাকে বাণিজ্যিক ব্যাংকে ভাঙায়, বাণিজ্যিক ব্যাংকে ভাঙায় বা বাট্টা করে নগদ অর্থটা সংগ্রহ হয়। এটা যদি বাণিজ্যিক ব্যাংকে গিয়ে আমি এটা দেখাই বিলটাকে, তখন তারা আমাদেরকে নগদ অর্থ দেওয়া হবে। যেমন ধরো এই অবস্থায় বিক্রেতার যদি এখন অর্থের প্রয়োজন হয়, বিক্রেতার এখন কী হয়েছে? অর্থের প্রয়োজন হয়েছে। তখন বিক্রেতা এই বিনিময় বিলটাকে মেয়াদ পূর্তির পূর্বেই, মানে মেয়াদ হয়নি, 3 মাস সময় হয়নি, এই মেয়াদ